আসসালামু আলাইকুম। ডক্টরওয়ালা.কম আয়োজিত ফেসবুকে লাইভ প্রোগ্রাম ডক্টরওয়ালায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অর্থাৎ সূচিবাই। তাই আজ আমরা আমাদের সেটে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর সুলতানা আলগিন ম্যাডামকে। তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন মনোরোগ বিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকাতে। দর্শক, আপনারা চাইলে এই বিষয়ে ম্যাডামের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে। এছাড়াও আমাদের এই প্রোগ্রামটি, যেটি এখন ফেসবুকে লাইভে চলে গিয়েছে, সেখানে কমেন্টে গিয়ে আপনারা আপনাদের বয়স উল্লেখ করে আপনাদের সমস্যাটি লিখতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানাতে এবং সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ভালো। ম্যাডাম, আমাদের আজকের বিষয় হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অর্থাৎ সূচিবাই। ম্যাডাম, তো প্রথমে যদি আমাদেরকে একটু বলে নিতেন যে অবসেশন এবং কম্পালশন বলতে আমরা কি বুঝি এবং এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ধন্যবাদ নাইমা। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হলো একটা এংজাইটি ডিসঅর্ডার। তো এটা একটা কমন রোগ যে তোমার প্রতি 50 জনে একজনের এই রোগটা হয়। তো অবসেশনটা হচ্ছে যে চিন্তা, মানে যে চিন্তাটা তুমি করতে চাচ্ছ না, সেই চিন্তা বা কোনো ছবি তোমার মনের ইচ্ছার বিরুদ্ধে চলে আসে এবং সেই চিন্তাগুলো সরাতে না পারার কারণে খুব ডিস্ট্রেস বা এংজাইটি ফিল হয়। তো টেনশন কাজ করে। হ্যাঁ, তো সেই টেনশনটা সরাতে পারছে না, ফলে তার ওই জিনিসগুলো সে অন্য কাজ দিয়ে বা অন্য কোনো মানে চিন্তা দিয়ে সেগুলো নিউট্রালাইজ করতে চাচ্ছে। আর এইটাকে বলছে আমরা চিন্তার যে ছবি, এটাকে বলছি অবসেশন। আর এগুলো দূর করার জন্য যে বিভিন্ন কাজকর্মগুলো করছে সেটাকে বলছি কম্পালশন। ম্যাম, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা তো বলেন ম্যাডাম অনেক কমন। তো ম্যাডাম, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনারা এই রোগটার পেশেন্ট কেমন পেয়ে থাকেন ম্যাডাম? আসলে এই সূচিবায়ু রোগ বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা এত কমন যে আমরা মানে আমাদের ক্লিনিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ওখানে আউটডোরে আমরা প্রতি মঙ্গলবার এই পেশেন্ট দেখি এবং এটা গত 2-3 বছর যাবত এটা শুরু হয়েছে। তো আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি। তো এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে প্রতি 50 জনে একজন করে হচ্ছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে যত ডিসেবল রোগ আছে তার মধ্যে এটা স্থান হচ্ছে 10 নম্বরে। আর সাইকিয়াট্রি যত প্রবলেম আছে তার মধ্যে যেমন হচ্ছে গিয়ে যদি সিরিয়াল মেনটেন করি এর জায়গা হচ্ছে গিয়ে 4 নম্বরে। মানে ডিপ্রেশন, বিষণ্ণতা, ফোবিক এংজাইটি ডিসঅর্ডার, তারপরে মাদকাসক্তি, এরপরই হচ্ছে এর স্থান হচ্ছে গিয়ে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। মানে এত কমন এটা। ম্যাম, এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা কি কোনো ব্রেইন ডিজিজ নাকি ম্যাডাম অন্য কিছু? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা এটা বিভিন্ন কারণে হয়। মূলত এটা হচ্ছে গিয়ে অর্গানিক কজ, যেটা হচ্ছে ব্রেইনের প্রবলেম আছে। ব্রেইনে একটা সার্কিট আছে যেটাকে বলে কর্টিকোস্ট্রাটাল থ্যালামো কর্টিক্যাল লুপ। এই সার্কিটে হচ্ছে মেইনলি প্রবলেম হয়। ওখানে নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে মেইনলি হচ্ছে সিরোটোনিন, গ্লুটামিন, ডোপামিন, এগুলোর হচ্ছে গিয়ে ইমব্যালেন্সের কারণে এই রোগটা মেইনলি হচ্ছে। এটা মূলত হচ্ছে গিয়ে জেনেটিক কারণেও হতে পারে। তো জেনেটিক বংশগত কারণে দেখা যায় যে যাদের এই রোগ আছে তাদের ফ্যামিলিতে বা আত্মীয়দের মধ্যে এর হওয়ার সম্ভাবনা হচ্ছে 3 to 5% হচ্ছে বেশি। এছাড়া এই রোগটা হলো গিয়ে বিভিন্ন সময় অবজারভেশনাল লার্নিং, মানে কাউকে দেখতে দেখতে বা কারোর সাথে থাকতে থাকতেও এটা কিন্তু অনেকে হ্যাবিচুয়েটেড হয়ে এটা শিখে ফেলে। এইভাবেও কিন্তু এই রোগটা হতে পারে। ম্যাম, এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে কি অবসেশন এবং কম্পালশন দুটাই থাকতে পারে? দুটাই, এটাই কমন। অবসেশন কম্পালশন দুটাই থাকাটাই হচ্ছে কি মেইন কমন। ম্যাম, এই কি কি উপসর্গ নিয়ে রোগীরা প্রেজেন্ট করবে? আচ্ছা, এই উপসর্গগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ভেদে, মানে আমাদের টপিকটাতে ফিরে আসবো, আমাদের একটা কল আসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। ম্যাডাম শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটি করুন দর্শক। ম্যাডাম, জি অবাক ইসলাম। আচ্ছা, আমার একটা সমস্যা হচ্ছে আমার পানির প্রতি বেশি আগ্রহ। সবসময় মনে হয় কি পানি ধরলে আমার মধ্যে থেকে একটা ভালো কাজ করবে, মানসিক অবস্থা ভালো থাকবে। কারণ কি? এটা হচ্ছে গিয়ে যেটাকে মনে করেন যে পানি ধরলে মনে হচ্ছে যে হাতটা পরিষ্কার হবে বা পরিষ্কার পরিচ্ছন্নতার যে ডার্ট অ্যান্ড কন্টামিনেশন, এইটা হচ্ছে গিয়ে অবসেশন। আর কম্পালশনটা হচ্ছে যে ধোয়াটা। তো এই চিন্তাটা যদি এই যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে সমাজের
ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মানে ডার্ট অ্যান্ড কন্টামিনেশন এবং ওয়াশিংটা কিন্তু সবচেয়ে কমন মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এইটা হ্যাঁ, এখন এই যে পানির হ্যাঁ আরেকবার বলুন। হ্যাঁ, না ধরতে ইচ্ছে করে মানে কি জন্য ধরতে ইচ্ছে করে, সেটা কি কারণ? হ্যাঁ সেটাই তো বললাম, সেটাই হচ্ছে কি কন্টামিনেশন, মানে আপনার মধ্যে কোনো সংক্রমণ হয়েছে বা কিছু, সেটা ধুলে বোধহয় চলে যাবে, এইটা হচ্ছে কি আপনার মধ্যে চেতনাটা কাজ করে, এবং ওই যে ধুয়ে যে ফেলছেন সেটাই হচ্ছে কি কম্পালশন। তো এগুলো যে বললাম একটু আগে যে নিউরো ট্রান্সমিটার গুলো চেঞ্জের কারণে এগুলো হচ্ছে, তো এইটা চিকিৎসা করলে এটা অনেকখানি ভালো হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে কমন সূচিবায়ু সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে আমার যখন কোনো পরীক্ষা থাকে তখন জিনিসটা বেশি কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে এই অবসেসিভ কম্পালসিভ যে প্রবলেমটা, এটা হচ্ছে স্ট্রেসের সাথে আপ ডাউন করে। এটা যখন স্ট্রেস বাড়ে তখন এই সিমটম গুলো বেড়ে যায়। তো ওই সময় হচ্ছে কি যে হ্যাঁ জি বলেন। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। ম্যাম আমরা আলোচনা করছিলাম এই রোগের উপসর্গগুলো নিয়ে। বলো নাইমা। ম্যাম আপনি রোগের উপসর্গগুলো নিয়ে বলছেন। ও আচ্ছা, সিমটম গুলো নিয়ে। আচ্ছা, সেটা হচ্ছে যে যদি এখন আমরা বিভিন্ন বয়স ভেদে কিন্তু এই সিমটম গুলো আসে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা সিমটম বলি, অনেক বাচ্চা দেখবা যে খুব একই কথা বারবার জিজ্ঞাসা করে বা বারবার রিরাইট করে, যে একটা লিখছে ওটা বারবার লিখছে আবার মুছছে, লিখছে মুছছে, বা একই কথা বাবা মাকে দিয়ে হচ্ছে গিয়ে নিজে করতে পারছে না, বাবা বা মাকে বিশেষ করে সে খুব ডিস্টার্ব করছে, এই বলো না বলে খুব মানে সারাক্ষণ করছে, বা একই দেয়ালের মধ্যে বারবার টাচ করে যাচ্ছে, বা একটা জিনিস 3-4 বার করে গুনছে 1 2 3, এটা করলে তারপরে ওর একটু স্বস্তি ফিল করে। এটা হচ্ছে বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। হ্যাঁ, আর এইটা হচ্ছে যেমন হচ্ছে, আর অ্যাডাল্ট বা জন্য মধ্যে যেটা হয় তোমার এই যে ডার্ট কন্টামিনেশন, সংক্রমণ ছোঁয়াচে, বা আমার জন্য ক্ষতি হয়ে যেতে পারে, তারপর সেক্সুয়াল নিয়ে যৌন চিন্তা নিয়ে হচ্ছে গিয়ে যে ইয়েগুলো অবসেশনস গুলো, তারপরে হচ্ছে গিয়ে তোমার ধর্মীয় চিন্তা, ধর্মের বিরুদ্ধে চিন্তাগুলো চলে আসে, এই ধরনের চিন্তা নিয়েও ওদের মধ্যে খুব অবসেশন গুলো কাজ করে। আর কম্পালশনের মধ্যে হচ্ছে গিয়ে ধোয়া, বারবার গোনা বা বারবার চেক করা, এগুলো কমন। ম্যাম আমরা দুটো টার্ম নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, যে জার্মাফোব আর নিট ফ্রিক। এই দুটো অলরেডি আমি বলে ফেলেছি, যে বারবার যে ডার্ট অ্যান্ড এটাকে আমরা বলছি যে বারবার হাতে ময়লা, যে এখন যে আমাদের ফেসবুক ফ্রেন্ড যে হ্যাঁ দর্শক যে ফোন ইয়ে করেছে, ওনার এই প্রবলেম উনি ভুগছেন। জি ম্যাডাম। ম্যাম কত বছর বয়সে এই রোগটি আসলে শুরু হয়ে থাকে? এটা মানে বিভিন্ন জার্নালে বলা হয় যে এটা একেবারে 2 থেকে 3 বছর বয়সে এটা শুরু হতে পারে। তো তারপরেও যদি বলা যায় যে ইউজুয়ালি এটা 18 বছর বয়সের, যদি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় 18 বছর বয়সের আগে এটা শুরু হয়, তবে 25 বছর বয়সের আগে 2 থেকে 2/3 অফ দ্য পেশেন্ট এটা শুরু হয়ে যাচ্ছে 25 বছরের আগে এটা শুরু হয়। তবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মানে বিভিন্ন সময়ের সাথে, যেমন হচ্ছে প্রেগনেন্সিতে, হ্যাঁ প্রেগনেন্সির পরে হচ্ছে গিয়ে অনেক মহিলার দেখা যাবে যে এই সূচিবায়ু সমস্যাগুলো তার দেখা যায়, যে বাচ্চাদের বটলটা ধুয়ে দিচ্ছে, বাচ্চাকে বারবার গোসল করাচ্ছে, পরিষ্কার করাচ্ছে, দুধের বটল গুলো এগুলো বারবার পরিষ্কার করছে, ওই সময় তার এই সিমটম গুলো অনেক সময় বেড়ে যায়। ম্যাম এটা কি ছেলেদের মেয়েদের মানে বেশি কম বেশি আছে? ছেলেদের ক্ষেত্রে অ্যাডাল্ট হলে ছেলে মেয়ে মোটামুটি কাছাকাছি হয়, কিন্তু যদি বাচ্চাদের ক্ষেত্রে বলি, ছেলেদের মধ্যে বাচ্চা যে বয়স, হ্যাঁ বাচ্চা ছেলেদের মধ্যে এর আধিক্য বেশি। ম্যাম এটার কি কোনো আলাদা কারণ আছে? এটা ওই রকম করে আলাদা কোনো কারণ নাই, এটা দেখা যায় আর কি। ম্যাম আপনি বলছিলেন যে এটা জন্মগত বা বংশগত হতে পারে, তো ম্যাডাম এটা কেন হয়ে থাকে ম্যাডাম? বংশগত তো হচ্ছে হেরিডিটারি, তো যেটা লোডিং সাইকিয়াট্রিক প্রবলেম মেইনলি হতে পারে, বাবা মারই থাকতে হবে তা না, আত্মীয় স্বজন ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে থাকলেও এটা হচ্ছে গিয়ে তোমার হতে পারে। ম্যাম আপনারা এটা কিভাবে ডায়াগনোসিস করে থাকেন? এই যে বললাম যে সিমটম গুলো যে আগে দেখি যে এটা সিমটম গুলো কি কি সিমটম আছে তার, তারপর সেগুলো হচ্ছে গিয়ে সে দিনে কতখানি সময় সে ব্যয় করে, যদি দিনে এগুলোর পিছনে 1 ঘন্টার বেশি সময় ব্যয় করে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার অবসেশনে যাবে, এবং এই চিন্তাগুলো সে আসলে বুঝতে পারে যে এই চিন্তাগুলো অযৌক্তিক এবং এই চিন্তাগুলো করার কোনো দরকার নেই, এবং সেই চিন্তাগুলোকে তোমার মানে বাধা দেওয়ার চেষ্টা করে, এগুলো যদি ফুলফিল করে তাহলে এটাকে বলা হচ্ছে যে ডিসঅর্ডার। ম্যাম এটার জন্য কি আলাদাভাবে কোনো ইনভেস্টিগেশন বা কোনো টেস্ট করতে হয়? সাইকিয়াট্রি প্রবলেমে আসলে ওইভাবে ওসিডির জন্য স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশনস নাই, কারণ নিউরোট্রান্সমিটার লেভেলগুলো এত মলিকুলার লেভেলে আমাদের এখানে এগুলো হয় না।
ওই রকম কোনো স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন আসলে নাই, করি না আমরা ইউজুয়ালি। ম্যাম, আপনার এই ধরনের পেশেন্টদেরকে কিভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকেন? এই ধরনের পেশেন্টদেরকে আমরা আসলে প্রথমে তাকে যেটা আমরা করি যে তার সিমটম গুলো দেখি, যেটা সে কোন লেভেলে আছে, তার স্কোরিংটা করি যে তার সিমটমের সিভিয়ারিটিটা কিরকম। তারপরে তার সিমটমের সিভিয়ারিটি অনুযায়ী আমরা ড্রাগ ট্রিটমেন্ট এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা, এই দুই ভাগে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। জি ম্যাম। ম্যাম, আপনারা কি এখানে কোনো কাউন্সিলিং করছেন ম্যাডাম পেশেন্টদেরকে? হ্যাঁ, ওই যে বললাম যে ড্রাগ ট্রিটমেন্টের পাশে যদি পেশেন্টের সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের, অবশ্যই এটা তো দুটো পাশাপাশি চললে ভালো হয়। জি ম্যাম। ম্যাম, এই পেশেন্ট অনেক সময় দেখা যায় যে ম্যাডাম অবসেশনের কারণে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ক্রিয়েট হয়ে যায় পেশেন্টের মধ্যে। ম্যাডাম, এটাকে কিভাবে আপনারা কন্ট্রোল করেন? এখন এই যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হওয়ার কারণটা কি? এটা হচ্ছে যে বাচ্চা মনে করো যে কোনো কেউ একটা চিন্তা করছে, সেই চিন্তাগুলো সে কন্ট্রোল করতে পারছে না। এমন হতে পারে যে এত অদ্ভুত চিন্তা বা একটা সেক্সুয়াল চিন্তা বা রিলিজিয়াস আল্লাহর বিরুদ্ধে চিন্তা, এই চিন্তাগুলো তার মাথার মধ্যে আসতে থাকে, বাট হি ক্যানট কন্ট্রোল হিমসেলফ। তখন সেই চিন্তাগুলো সে কারোর সাথে শেয়ারও করতে পারে না, ভাবে যে আমার সাথে যদি কেউ হাসাহাসি করে বা কে কিভাবে নিবে, তখন সে হচ্ছে গিয়ে এটা রিপিটেডলি এটা অ্যাভয়েড করার জন্য বিভিন্ন রকমের কাজ বা কম্পালশন গুলো করে। তখন সে হচ্ছে এগুলোতে রেগে যায়। তো রেগে গেলে হচ্ছে গিয়ে তখন তার হচ্ছে গিয়ে এক্সপ্রেশনটা মানে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, মানুষের সাথে কম মানে মেলামেশা কমিয়ে দিচ্ছে বা বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছে, ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, বা কেউ ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, কেউ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কারো ইরিটেবিলিটি ডেভেলপ করছে। তো ওই একই কথায় ট্রিটমেন্ট হচ্ছে তখন ড্রাগ ট্রিটমেন্ট মাস্ট। ম্যাম, এই ট্রিটমেন্টটা কতদিন ধরে মানে করতে হয়? এই ওসিডি ট্রিটমেন্ট ইউজুয়ালি 1 থেকে 2 বছর হচ্ছে টানা করতেই হবে। মানে মেডিসিনটা কি ম্যাডাম মেডিসিন কন্টিনিউ করতে হবে। কাউন্সিলিং ও পাশাপাশি? কাউন্সিলিং হচ্ছে গিয়ে আমরা একটা পর্যায়ে আগে ড্রাগ ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টের যখন এটা তার চিন্তা বা চেতনাটা কন্ট্রোল করার পর্যায়ে আসে, তারপরে আমরা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটাকে অ্যাডভাইস করি। ম্যাডাম, এই রোগটা আমরা কিভাবে প্রতিকার করতে পারি? মানে আমাদের কি কোনো স্টেপস নেওয়া উচিত পার্সোনালি যেটা প্রতিকার করার জন্য? প্রতিকার করার জন্য হচ্ছে যে প্রথমে পেশেন্টের যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা যে একটা রোগ, এই ব্যাপারটা আমাদের সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। কারণ একটা মানুষ যখন হচ্ছে যে ওসিডিতে ভুগছে, সে তো আর গিয়ে ডাক্তারের কাছে যেতে পারছে না, কিন্তু আশেপাশের লোকজন যদি দেখে যে এটা একটা রোগ, বা আমাদের মিডিয়া যদি কনসার্ন হয় যে এটা একটা রোগ, এই ব্যাপারে যদি অ্যাওয়ারনেস গুলো ডেভেলপ হয়, তাহলে স্টেপ 1-এ আমরা এই অ্যাওয়ারনেস ডেভেলপ করাটা খুব জরুরি। ম্যাম, এই অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য কি কোনো ক্যাম্পেইন করা হচ্ছে বাংলাদেশে? এই যে শুরু হলো, এই যে এখন যে ডক্টরালা প্রোগ্রামটা শুরু হলো, এটাও তো এক ধরনের ক্যাম্পেইনিং এর একটা অংশ। আমরা বছরে 2-3টা প্রোগ্রাম আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা সিএমই হিসাবে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে এই প্রোগ্রামগুলো করে থাকি। আর ঈদের পরে আমাদের বিভিন্ন জায়গায় এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করার কথা হয়েছে এবার। জি ম্যাডাম। ম্যাম, এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রোগটা সেটা কি কমপ্লিটলি কিউরেবল? কমপ্লিটলি কিউরেবল এই কথাটা একটু সমস্যাপূর্ণ আমি মনে করি, কারণ সাইকিয়াট্রি প্রবলেম অন্যান্য ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে ডায়াবেটিস, হাইপারটেনশন বা অ্যাজমা, এই রোগগুলো কিন্তু কখনো কিউরেবল না। তো যেহেতু এই ধরনের সাইকিয়াট্রি প্রবলেম একটা মেডিকেল লাইক মেডিকেল ইলনেস, এটাকে অন্যান্য শারীরিক রোগের মতোই একটা রোগ হিসেবে ধরতে হবে। আর এটা হচ্ছে ট্রিটমেন্ট করলে হচ্ছে গিয়ে কন্ট্রোল হবে, এবং এটা হচ্ছে গিয়ে মানুষের যে স্ট্রেস গুলো, এংজাইটি, যে বিভিন্ন সময় যে মানে যে স্ট্রেস গুলো থাকে সেগুলো কন্ট্রোল করা শিখতে হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে মানে ওষুধের পাশাপাশি এটা মানুষ সুস্থ থাকতে পারবে। ম্যাম, প্যানিক অ্যাটাক কি এটার সাথে কোনো সম্পর্ক আছে ম্যাডাম? প্যানিক অ্যাটাকে যে কোনো কিছু দেখি ওসিডি হচ্ছে গিয়ে যেমন আমরা বলি যে যত সাইকিয়াট্রিক প্রবলেমে যদি সেন্ট্রাল ইলনেস যদি বলি, তাহলে হচ্ছে সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ওসিডির সাথে কোমরবিডিটি হিসাবে অনেক সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, ডিপ্রেশন, শিজোফেনিয়া, প্যানিক ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, এগুলো অনেক কিছু থাকে। আর এগুলোর এটিওলজিতে দেখা যাচ্ছে যে এই সিরোটোনিন লেভেল, ডোপামিন লেভেল, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন লেভেল আপ ডাউন, এগুলো হচ্ছে এই জন্য এগুলো হচ্ছে একটার সাথে একটা রিলেটেড। ম্যাম, আপনি বলছিলেন যে বাংলাদেশে ফার্স্ট অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ক্লিনিক চালু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তো ম্যাডাম, আপনারা কি কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এই পেশেন্টদেরকে ডিল করার জন্য? আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এই প্রথম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে ক্লিনিকটা শুরু করেছি গত 2 থেকে 3 বছর হলো। আমরা প্রতি মঙ্গলবার এই ক্লিনিকটা সকাল 11টা থেকে 1টা বা 2টা পর্যন্ত এই ক্লিনিকটা চলে।
আমাদের এখানে পেশেন্ট হচ্ছে গিয়ে প্রতিদিনই নতুন পুরনো পেশেন্ট মিলে 15 থেকে 20 জনের মতো প্রতিদিন আমরা এই পেশেন্টগুলো আমরা এখানে দেখছি। এখানে হচ্ছে গিয়ে প্রথম এখানে আউটডোরে আমরা প্রতিদিন হচ্ছে গিয়ে ড্রাগ ট্রিটমেন্ট দিয়ে দিই, আর গ্রুপ থেরাপি বা সাইকোথেরাপিটা প্রতি মাসের প্রথম বুধবার দিন আমাদের ইনডোরে এই সার্ভিসটা চলে। ম্যাম, রুরাল এরিয়াস মানে গ্রামের দিকে কি আপনারা কোনো অ্যাক্টিভিটিস করছেন ম্যাডাম? আমরা গ্রামে তো আর সরাসরি এখনো যাওয়া সম্ভব হয়নি, কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আউটডোরে প্রচুর পেরিফেরি থেকে প্রচুর পেশেন্ট আসে, ফলে আমরা ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি সার্ভিসটা দিচ্ছি। ম্যাডাম, একটু আগে আমরা যে ফোন কল পেয়েছিলাম উনি বলছিলেন যে ওনার বারবার পানি ধরতে ইচ্ছা করে, তো ম্যাডাম এই পেশেন্টদেরকে আপনারা কিভাবে ট্রিট করবেন? মানে ধরেন এই পেশেন্টটাকে, এই পেশেন্ট যদি তার ইম্পেয়ারমেন্টটা যদি বেশি হয়, প্রথমে আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যে SSRI বা ড্রাগ ট্রিটমেন্টটা আমরা শুরু করব। যখন উনি এই ব্যাপারটা কন্ট্রোল করতে পারবেন তখন হচ্ছে যে আমরা গ্রুপ থেরাপি, বিহেভিয়ার থেরাপি, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, রিল্যাক্সেশন থেরাপি এগুলোতে আমরা পাঠিয়ে দিব। এগুলো তখন তাকে প্র্যাকটিস করতে বলবো। ম্যাম, তাকে ম্যাম কাউন্সিলিংটা কিভাবে করা হবে এটা জানতে চাচ্ছিলাম ম্যাডাম। যে কাউন্সিলিং এর জন্য হচ্ছে গিয়ে আমাদের ওখানে যেমন রিল্যাক্সেশন থেরাপি আছে, তারপরে হচ্ছে গিয়ে প্রতিটা স্টেপ গুলো হচ্ছে ওখানে বলে দেয়া হয় যে আপনি এভাবে কন্ট্রোল করতে হবে, ওগুলো স্টেপ গুলো বলা যায়, ওইগুলো ওনাকে ফলো করতে হবে। ফলোটা হচ্ছে গিয়ে ওখানে শীট আছে আমাদের, ওখানে অনেকগুলো ফ্যাক্ট শীট আছে, রিল্যাক্সেশন থেরাপি আছে, কিভাবে এক্সপোজার রেসপন্স প্রিভেনশন করা যায়, এগুলো প্রত্যেকটার গাইডলাইন দেয়া আছে। তো সবাই যদি আমাদের ওখানে মানে রিচ করতে পারে তাহলে এই জিনিসগুলো ওনারা গাইডলাইন গুলো সহজেই পেয়ে যাবেন। আমাদের ফেসবুকে ফ্যানরা কমেন্ট করছেন। ম্যাম, বাশার নামে একজন ফ্যান লিখেছেন, ওনার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ঘরে বাইরে খাবার খেতে যাওয়ার সময় ওনার মনে হয় যে খাবারটা খেলে ওনার সমস্যা হতে পারে, যেমন ওনার মনে হয় যে ওনার গ্যাস্ট্রিক হতে পারে, অথচ উনি দেখছে যে ওনার আশেপাশে বসে সবাই নির্বিশেষে খাবারটা খাচ্ছে এবং কারো কোনো সমস্যা হচ্ছে না। তো ম্যাডাম, ওনার কি এই সমস্যাটা কি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে? এখন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা কিছু যেমন হচ্ছে যে রোগ হয়ে যেতে পারে, এটা যদি হয় তাহলে এটা হচ্ছে গিয়ে অবসেসিভ কম্পালসিভের যে হার্ম রিলেটেড যে একটা অপশন আছে, কম্পোনেন্ট আছে, ওখানে পড়ে। তাহলে এটা তার অন্য একটা সিমটম যদি বেশি সমস্যা করে তাহলে তার ট্রিটমেন্টটা দরকার, এবং তার কগনিশনটা হচ্ছে চেঞ্জ করা দরকার, যে কিভাবে কগনিশনটা চেঞ্জ করতে হবে, সেটাকে বলে যেমন CBT বলি আমরা, কগনিটিভ বিহেভিয়ার ট্রিটমেন্ট আছে, ওগুলো হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারটা বলতে কি বল? কগনিটিভ বিহেভিয়ার যে তার কগনিশন, যে সে যে চিন্তাগুলো করছে সেই চিন্তাটা যে এটা যে ডিসফাংশনাল বিলিফ, এটা যে আসলে চিন্তাটা ঠিক না, এটা উনি বুঝতে পারছেন। অবাস্তব না, মানে অযৌক্তিক, সেটা উনি চিন্তাটা বুঝতে পারছেন। এটাকে মানে এটাকে চেঞ্জ করাটাই হচ্ছে গিয়ে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। ম্যাম, নুসরাত জেরিন রুশমি লিখেছেন, ওনার বাচ্চার বয়স 6 বছর, সে সারাদিনই কথা বলে, এটা কি কোনো সাইকিয়াট্রিক ইলনেস কিনা উনি জানতে চাচ্ছিলেন। এখন সারাদিন কথা বলে, কি নিয়ে কথা বলে? মানে সারাদিন কথা বলাটা হচ্ছে গিয়ে বাচ্চারা নতুন কথা শিখেছে, কথা বলতেই পারে, নতুন ওয়ার্ড বলতে পারে, অনেক কিছু বলতে পারে। হ্যাঁ হোক, কিন্তু তারপরেও এখন সেটা কি নিয়ে কথা বলে ওটা একটু জানতে হবে, মানে কন্টেন্টটা না জেনে আসলে বলেনি না। ঠিক আছে, অসুবিধা নেই। সিনথিয়া জান্নাতি লিখেছেন, ওনার ইউজ করা সাবান বা স্যান্ডেল, মানে উনি কারো ইউজ করা সাবান, স্যান্ডেল, গামছা, মানে ক্রোকারিজ কোনো কিছু উনি পছন্দ করে না ব্যবহার করতে। তো এটা কি, অনেকে ওনাকে বলে উনি অহংকারী, কিন্তু উনি সেরকম কোনো কিছু মিন করে না। ওনার প্রচুর অস্বস্তি হয় যখন উনি ওনার অন্য কারো ইউজ করা জিনিস ইউজ করে। তো উনি জানতে চাচ্ছিলেন যে ম্যাডাম এটা কি এই রিলেটেড অসুখ কি? এটা হচ্ছে ওই যেটা বললাম, তার ডার্ট এন্ড কন্টামিনেশন হচ্ছে গিয়ে তার অবসেসিভ কম্পালসিভ ডেফিনেটলি হচ্ছে গিয়ে এটা তার ডিসঅর্ডার, এবং এই ডিসঅর্ডারের কারণেই হচ্ছে গিয়ে এই যে ইমপ্রেশনটা হয় কি ও হচ্ছে গিয়ে এটা মানে পারছে না, সে কন্ট্রোল করতে পারছে না, তার অস্বস্তি হয়, এটা কিন্তু বাইরের লোক বুঝতে পারছে না। ফলে এই কারণে কিন্তু তার রিলেশনশিপ প্রবলেম গুলো হচ্ছে, যে অন্যরা তাকে অহংকার ভাবছে অহংকারী, ফলে তাকে অ্যাভয়েড করছে, তার সাথে কিন্তু আস্তে আস্তে মানুষের কিন্তু ডিস্টেন্স তৈরি হচ্ছে। সেই জন্য এই ট্রিটমেন্টটা খুব জরুরি। ম্যাডাম, আমাদের একটা ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করুন, ম্যাডাম শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বিশেষ থেকে যে মনোরোগ শিক্ষকের ডাক্তার আছে, তো আমার একটা সমস্যা বেশ কিছুদিন হচ্ছে, সেটা হচ্ছে রাস্তায় বেরোলেই মনে হচ্ছে যেন আমি অ্যাক্সিডেন্ট করবো, মানে
ফাঁকা রাস্তা, তারপরে যেন তার প্রতি খুব ভয় করে, তারপরে মনে হচ্ছে কে যেন আমাকে ফলো করতেছে, কে যেন আমাকে মারতে আসতেছে বা পেছনে আমার কেউ সমালোচনা করতেছে। এই সমস্যাটা নিয়ে খুব মানে ঝামেলার মধ্যে আছি আর কি। ধন্যবাদ। যে এই যে সমস্যাটা এই যে বের হয়ে যাচ্ছে বা আপনার সম্পর্কে কথা বলছে, এটা কি আপনি আসলে কি বিশ্বাস করেন না আপনার মনে হয়? আমি মানে এটা আমার মনের ভিতরে খুব ঝামেলা করে, বিশ্বাস করি না। হ্যাঁ, বিশ্বাস করেন না, কিন্তু এটা প্রভাব পড়ে, খুব খারাপ লাগে আর কি। হ্যাঁ, কিন্তু তাহলে বুঝতে পারছেন যে এই তাহলে আপনি তখন কি করেন যখন এই যে প্রভাব পড়ে, তখন আপনি কি করেন? আসলে ওই সময় আমার স্বাভাবিক যে কাজ যেটা আছে, আমার পড়াশোনা বা আমার স্বাভাবিক কাজ আছে, কাজটা আমি ঠিক মতো করতে পারি না, এই একটু মানে ভাবনা হয়, মনের ভিতরে একটু খারাপ লাগে, বা আমার স্বাভাবিক কাজকর্মগুলো আমি ঠিক মতো করতে পারি না। মানে আপনার মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে? অস্বস্তি তৈরি হচ্ছে এবং এই চিন্তাগুলো যে বুঝতে পারছেন যে আপনি করছেন না, কিন্তু এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন? হ্যাঁ, আমি কন্ট্রোল করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে মনের ভিতরে একটা অস্বস্তি আছে, এই খারাপ থাকার কারণে আমি আমার স্বাভাবিক যে জীবনযাত্রা বা স্বাভাবিকভাবে চলাফেরা, আচ্ছা, সমাজকরণ, এটা ম্যাচিং করা, এইটা আমি সমস্যা হয় বন্ধু বান্ধবদের সাথে বা কাজের পরিবেশে। তো আপনার যেটা হচ্ছে যে এটাকে বলে হার্ম রিলেটেড অবসেশন। হ্যাঁ, হ্যালো, এটা হচ্ছে হার্ম রিলেটেড অবসেশন। তো এই অবসেশনের জন্য আপনার হচ্ছে গিয়ে ট্রিটমেন্টটা জরুরি, আদারওয়াইজ কিন্তু আপনার মানে এই সমস্যাটা বাড়তে বাড়তে আপনার ফাংশনাল সোশ্যাল ইম্পেয়ারমেন্টটা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, এই বিষয়ে দর্শক, আপনার মিডিয়ার ভলিউমটা একটু কমালে আমাদের জন্য শুনতে সুবিধা হবে। আমাদের কলটি কেটে গিয়েছে। ম্যাম, আমরা ফেসবুকে কমেন্ট করছিলাম, এরপর ম্যাম সিনথিয়া জান্নাতি লিখেছেন ম্যাম যে কারো সাবান ইউজ করতে পারে না যেটা, তো ম্যাডাম ওনার জন্য ট্রিটমেন্টটা কি হবে? আপনার ট্রিটমেন্টটা হচ্ছে যে এই ট্রিটমেন্টটা আমাদের আউটডোরে বা আমাদের প্রতি মঙ্গলবার যে আউটডোর, ওখানে আপনি চলে আসেন, ওখানে হচ্ছে গিয়ে আমরা ট্রিটমেন্টটা আপনার দিয়ে দিব। আদারওয়াইজ কিন্তু এই সমস্যাটা যতদিন বাড়তে থাকবে আপনার রিলেশনশিপ প্রবলেম কিন্তু আরো বাড়তে থাকবে, ফলে আপনার উপর একটা মানে একটা ভুল ধারণা তৈরি হবে আত্মীয় স্বজনের বা বন্ধু বান্ধবের। জি ম্যাম, এরপর সামাইরা সোনিয়া লিখেছেন উনি একবার দরজা বন্ধ করলে মনে হয় যে উনি দরজা বন্ধ করেন নাই, তো উনি বারবার দরজা বন্ধ করেন, এবং উনি আবারও বলছিলেন যে উনি একটা জিনিস একবার ধরলে ওনার মনে হয় উনি জিনিসটা ধরে নাই, আবার সেই ক্ষেত্রে 3-5 বার ধরতে চায়, এবং ধরলে তার মনে হয় যে তার কোনো ক্ষতি হবে না বা তার কোনো সময় নষ্ট হচ্ছে না। উনি জানতে চাচ্ছিলেন যে এটা কি ওনার কোনো অসুস্থতা কিনা এবং উনি এখন কি পর্যায়ে আছে। আপনার এইগুলো যেগুলো হচ্ছে এটাকে বলে প্যাথোলজিক্যাল ডাউট, যে বারবার চেক করছেন দরজাটা ঠিকমতো আটকাচ্ছেন কিনা, দৈনন্দিন কাজে যে প্রবলেম গুলো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এটা প্যাথোলজিক্যাল ডাউট, এটাও এক ধরনের অবসেশন। আর হচ্ছে গিয়ে যেটা 3 থেকে 5 বার, আমি বলেছি যে এটা 3 থেকে 5 বার বা স্পেসিফিক একটা টাইম, মানে ওটা গুনতেই হবে, 3 বার গুনতে হবে নাহলে 5 বার গুনতে হবে, এটা হলো গিয়ে এক ধরনের অবসেশন। তো এই প্রত্যেকটারে হচ্ছে গিয়ে এখন যদি আপনার সমস্যা যদি ফিল করেন যে না এগুলো করতে পারছেন না বা এগুলোর জন্য আপনার সামাজিক বা ইম্পেয়ারমেন্ট গুলো হচ্ছে, তাহলে অতি সত্বর চিকিৎসা নেওয়া জরুরি। ম্যাম, এরপরে মীর ইমরানুল হক রাজন লিখেছেন ওনার মনে হচ্ছে ওনার মনের জোরে উনি কাজ করতে চান না, তারপর ওনাকে কাজ করতে হয়, উনি এখন কি করবেন? এবং মানে উনি আবারও জানতে চাচ্ছিলেন যে ওনার নিজেকে ওনার অনেক হোমলেস মনে হয়, এই ক্ষেত্রে উনি কিভাবে উপকার পেতে পারেন, মানে পরিত্রাণ পেতে পারেন? অবসেশন কোনটা ছিল? উনি বলছেন যে উনি মনের জোরে কাজ করতে চাচ্ছে না, কিন্তু ওনাকে কাজ করতে হচ্ছে। মনের জোরে কাজ করতে চাচ্ছে না, এখন এটার তো কারণ জানতে হবে যে তাহলে কি হোমলেস মনে হয় ম্যাডাম নিজেকে। না, এখন হোমলেস এটা তো অনেক কারণেই হতে পারে, এটা তো আর অবসেশনের কারণে যে হবে তা তো না, এটা ডিপ্রেশনের হতে পারে বা কোনো এংজাইটি থেকে বা অন্য কোনো ঘটনা থেকে হতে পারে। সেটা হচ্ছে গিয়ে যে ডাক্তারের সাথে ইন্টারভিউ দিয়ে পুরো হিস্ট্রি নিয়ে কনফার্ম করে ট্রিটমেন্টটা শুরু করতে হবে। ম্যাম, এরপরে দীপঙ্কর কর্মকর লিখেছেন তার কোনো কারণে ভয় ভয় অনুভব করে উনি, মানে কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে ম্যাডাম উনি অনেক ভয় পেয়ে যাচ্ছে, এটা কি কোনো সাইকিয়াট্রিক ইলনেস নাকি ম্যাডাম উনি জানতে চাচ্ছেন? মানে শুধু শুধু ভয় পাওয়া এই জিনিসটা হচ্ছে একটা সিমটম, এগুলো হচ্ছে কি ডিটেলস জানতে হয়, শুধু একটা সিমটম দিয়ে আসলে ইনস্ট্যান্ট ডায়াগনোসিস করাটাও ঠিক না। একটা ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আমার ডাক্তার থেকে বলছি, দর্শক আপনার প্রশ্নটি করুন। ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন।
দর্শক, আপনার মিডিয়ার ভলিউমটা একটু কমিয়ে দিন, তাহলে আমাদের জন্য আপনার কথাটা শুনতে সুবিধা হবে। হ্যালো ম্যাডাম। জি বলেন, শুনছি। আমার সবসময় মনে হয় আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে, আর আমার মনে হয় এখন হার্ট ফেল করবো বা সবসময় রোগ এখন আপনার এই সমস্যাটা হচ্ছে কি যে আপনার মনে হচ্ছে হার্ট ফেল করবেন, এটা কি এরকম হয় যে মাঝে মধ্যে যে হাতটা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, এখনই মানে হাত পা কাঁপছে, হাত পা ঘেমে যাচ্ছে, এই ধরনের ফিলিংস হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কতদিন পর পর হয়? এটা 5-6 মাস ভালো থাকি, আবার এরকম। এটা যেটুকু না এই উপস্থিত মতে যেটা মনে হচ্ছে যে আপনার এটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডারের মতো। তো আপনার বন্ধ জায়গায় গেলে আপনি কেমন ফিল করেন? ভালো লাগে, আবার 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 শুরু হয়, পানি বারবার ডাক্তার পানা দিতে করে। কি বলে? মানে ওনার ভালো লাগে, আবার না, এটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। এটা বারবারই হতে পারে, যে কোনো সময় হতে পারে। তবে এটা হচ্ছে গিয়ে মানে প্যানিক ডিসঅর্ডারটার জন্য ট্রিটমেন্ট নিতে হবে আর কি। এটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার না। এটার চিকিৎসা হচ্ছে গিয়ে ড্রাগ ট্রিটমেন্ট লাগবে। এটা ড্রাগের পাশাপাশি আপনার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, মানে আপনার সিবিটি লাগবে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি লাগবে। আপনি আরেকবার একটু বলুন, দর্শক শুনতে পাননি আপনারা। না, ফ্র্যাঙ্কজিট খাবেন না। এই ফ্র্যাঙ্কজিট ওষুধ এগুলো হচ্ছে গিয়ে এটা রেগুলার কখনোই খাবেন না। যেই ওষুধই খাবেন ডাক্তারকে জিজ্ঞাসা করে খাবেন। আর বিভিন্ন এই ধরনের ফ্র্যাঙ্কজিট বা এই ওষুধগুলোতে হচ্ছে লং টার্ম সাইড ইফেক্ট থাকে, ফলে এই ধরনের ওষুধ বাদ দেয়াই ভালো। ধন্যবাদ দর্শক। ম্যাডাম, এরপরে সামিয়া আহমেদ লিখেছেন, মনে সন্দেহ থাকাকে কি বলে এবং কোনো কিছুই ওনার মন মতো হয় না, নিজের মতো উনি সবকিছু পেতে চায়, কিন্তু যখন সেটা না হয় তখন উনি সবার সাথে সংলগ্ন আচরণ করে এবং এক কথায় বারবার উনি বলতে থাকেন এই কাজটা মানে ওই কাজটাই ওনাকে করতে হবে, না করা পর্যন্ত উনি শান্তি পান না। তো ওনার ম্যাডাম এই সমস্যা থেকে উনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন? এইটা হচ্ছে গিয়ে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারেরই একটা অংশ। এটাকে বলা হয় যে নিড ফর সিমেট্রি, অ্যারেঞ্জমেন্ট, অর্ডারলিনেস, যেটাকে বলে এক্সাক্টনেস বা পারফেকশনিজম যে শব্দটা, এই শব্দগুলোর আন্ডারে এই উনার প্রবলেমটা পড়ছে। তো অন্যান্য ওসিডির মতোই তাকে হচ্ছে গিয়ে ড্রাগ ট্রিটমেন্টের পাশাপাশি তাকে হচ্ছে গিয়ে যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, ERP যেটাকে বলি আমরা, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, এগুলো প্র্যাকটিস করতে হবে। জি ম্যাডাম। ম্যাম, এরপরে পায়েল বড়ুয়া লিখেছেন, ওনার শুধু মনে হয় যে উনি এখনই মারা যাবে এবং ওনার প্রেসার বেড়ে যাচ্ছে, এটা ওনার একটা মানে চিন্তা। ম্যাডাম, এটা উনি কিভাবে? এটা ওই আগে যে পেশেন্ট যে বলুন, আর এটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডারের মতো একটা সিমটম, এটা ট্রিটমেন্ট নিতে হবে। এটা মানে এটা ইনস্ট্যান্ট কোনো ট্রিটমেন্ট না, এখানে হচ্ছে গিয়ে ড্রাগ ট্রিটমেন্টের পাশাপাশি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগবে। ম্যাম, এরপর তাহমিনা তামু সুফি লিখেছেন, কনভার্সন ডিসঅর্ডার থাকলে কি ঘুম না হওয়ার কোনো কারণ হতে পারে কিনা এটা, এবং ঘুম না আসলে কি সেই ক্ষেত্রে ঘুমের মেডিসিন খাওয়া ঠিক কিনা? কনভার্সন ডিসঅর্ডারটা আসলে হচ্ছে গিয়ে একটা মানসিক টেনশন থেকে যেটা হয়, যেখানে হচ্ছে গিয়ে পেশেন্ট অনেক রকমের সমস্যা থাকে, সেগুলো হচ্ছে গিয়ে কারোর সাথে শেয়ার করতে পারে না, সেই টেনশন নিয়ে সে অনেকদিন ভুগতে থাকে। ফলে যে শেয়ার যে করতে পারে না, সে কারণে তার হচ্ছে গিয়ে ফিজিক্যাল সাইকোলজি কতগুলো ফিজিক্যাল সিমটম আসে। তার মোটর সিমটম থাকে, যেমন সে দেখা গেল যে সে হাঁটতে পারছে না, তার খিঁচুনি হচ্ছে, সে অজ্ঞান হয়ে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছে না। এই ধরনের মানে মোটর সেন্সরি বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল সিমটম গুলো সে নিয়ে আসতে পারে। তো এটার জন্য ঘুমের ওষুধ ট্রিটমেন্ট না, এটার মেইনলি হচ্ছে গিয়ে তার যদি এই কারণে যদি কোনো মানে কোনো যদি ডিপ্রেশন বা অন্য কোনো যদি এংজাইটি যে ডিসঅর্ডার, সেজন্য এটাকে ট্রিটমেন্টের পাশাপাশি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগবে। শুধু ঘুমের ওষুধ খেলে যেটা হয় তার উপর এটা হচ্ছে গিয়ে ঘুমের ওষুধে সে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আলটিমেটলি তার কোনো লাভ হবে না। এরপর তানিয়া তামান্না রুমকি লিখেছেন, ওনার বোনের বয়স 40 বছর, সে বাথরুমে গেলে 5-6 ঘন্টার আগে বের হন না, গোসল করতেই থাকেন এবং হাত ধোন অনেক বেশি, পানিতে গেলে উনি আসতে চান না, এই জন্য ওনার সংসারও ভেঙে গিয়েছে। এখন তারা কিভাবে তাকে কন্ট্রোল করতে পারেন? যেহেতু এটা পেশেন্টের পর্যায়ে হচ্ছে গিয়ে বেশ সিভিয়ার পর্যায়ে হচ্ছে গিয়ে এই চলে গেছে, এটা হচ্ছে ডার্ট অ্যান্ড কন্টামিনেশন, যেটা সবচেয়ে কমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সিমটম। তো এখন যেহেতু সংসারই ভেঙে গেছে, এই সংসারটা
যদি জোড়া লাগানো যায়, আমি মনে করি যে ট্রিটমেন্ট করলে এটা কিছুটা হলেও জোড়া লাগানো সম্ভব। তো এটা অতি দ্রুত ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। জি ম্যাম, এরকমই আরেকজন ফ্যান লিখেছেন যে সুমাইয়া মুন্নি, উনি বলেছেন ওনার বোন 7-8 ঘন্টা পানিতে থাকে, গোসল করতে থাকে 2-3 ঘন্টা ধরে এবং সবসময় পা ধুতে থাকে, কারোর সাথে মেশে না, কথা বলে না এবং রুম থেকে সে পারতপক্ষে বের হয় না। ওনারা ডাক্তার দেখাচ্ছেন, বাট তার বোন কোনো কথাও শোনে না এবং সে কোনো প্রকার ওষুধও খায় না, এবং ওর কাছে যেতে মানে কেউ যেতে চাইলে তাকে কাছে যেতে দেয় না, সে চায় না যে তার কাছে কেউ যাক। তো ম্যাডাম এটা থেকে ওনারা কিভাবে পরিত্রাণ যদি পেতে পারেন? এই সিমটম গুলো তো অবসেশনেরই একটা অংশ, তো এই ধরনের যদি সিমটম গুলো সিভিয়ার পর্যায়ে চলে যায় তাহলে এই ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে দেরি না করে এটা ট্রিটমেন্টটা করা উচিত। আর যেহেতু আপনার বোন ওষুধ খাচ্ছে না বা আপনাদেরকে কাছে যেতে দিচ্ছে না, তাহলে এর জন্য হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে হসপিটালে ভর্তি করা। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমাদের সাইকোথেরাপি ইউনিট আছে, সেখানে আপনারা মানে ইজিলি ভর্তি করতে পারেন। জি ম্যাডাম। এরপর ফারজানা রহমান লিখেছেন ওনার সবসময় উনি নিজের সাথে মনে মনে কথা বলেন, যে চাওয়া পাওয়া গুলো উনার অপূর্ণ থেকে যায় সেই বিষয়গুলো নিয়ে উনি কথা বলেন নিজের সাথেই। অনেক বছর ধরে এই সমস্যাটা হচ্ছে। অনেকটা উনি বলতে চাচ্ছেন ম্যাডাম সিরিয়ালের মতন, উনি ভাবতেই থাকে, অনেক সময় উনি ভাবতে চায় না যে এগুলা নিয়ে উনি চিন্তা করছেন বা নিজের সাথে কথা বলছেন, তারপরেও ভাবনাগুলো নিজের মধ্যে চলে আসে। এই জন্য ওনার অনেক প্রবলেম হচ্ছে, উনি মনে শান্তি পাচ্ছেন না, ওনার সবসময় অস্থির থাকতে হয় এবং উনি অনেক বেশি ইমোশনাল। উনি এখন কি করবেন? উনার যে সিমটম গুলো শুনে মনে হচ্ছে যে অবসেসিভ ফিচারটা অতটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে না, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় জেনারেলাইজ এংজাইটি ডিসঅর্ডার। এটার সাথে কিছুটা অবসেসিভ ফিচার থাকতেও পারে। তো যদি উনার ডিটেলস হিস্ট্রি নিয়ে চিকিৎসাটা দিলে উনি, আমার মনে হয় যে ট্রিটমেন্ট উনার ভালো ভালো মানে ফিল করবেন। ম্যাম এরপরে সামাইরা সোনিয়া লিখেছেন কেউ মারা গেলে উনি তাদেরকে দেখতে যেতে পারেন না, তখন উনি অনেক নিজেই অনেক সিক হয়ে যান এবং এর জন্য ওনার শ্বশুরবাড়ির লোকজন ওনাকে ঢঙ্গি বলে। তো উনি নিজের মন থেকে ওটা করতে চায় না, কিন্তু তারপরে ওটা হয়ে যায়। উনি এখন এটা কিভাবে কন্ট্রোল করবে আর এর জন্য ওনার এখন কি করা উচিত? এখন এই যে যেতে চায় না, সেটা হচ্ছে গিয়ে তার এটা এক ধরনের ফোবিয়া বা এক ধরনের অ্যাভয়েডেন্স বিহেভিয়ার বলতে পারেন, এটা ঠিক অবসেশন না। তো এটার জন্য হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের পাশাপাশি যে সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটা আর হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট তো এটা লাগবেই, কারণ এগুলো হচ্ছে সামাজিকতা। কিছু জিনিস হচ্ছে গিয়ে যে এটা যে ঠিক না, এই যে এই কগনিশনটা, এই জিনিসটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এবং এটা হচ্ছে এক্সপোজারের মাধ্যমে এটা গিয়ে এটা চেঞ্জ মিশে এটাকে আবার হ্যাঁ তার চেঞ্জ গুলো করতে হবে, যেতে চাচ্ছে না সেই জায়গাটাকে বারবার যেতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করাটা উচিত। হ্যাঁ সেটাই। একটা ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আমার ডাক্তার থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করুন। ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম শুনতে পাচ্ছেন। দর্শক আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার মিডিয়ার ভলিউমটি কমালে আমাদের জন্য শুনতে সুবিধা হবে। সে বাচ্চাটা আপনার দিনে আসলে প্রপারলি ভাবে 4 থেকে 5 ঘন্টা ঘুমায়। সরি ম্যাডাম, কলটি কেটে গিয়েছে। ম্যাম আমরা আজকে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের অনেকটাই। তো ম্যাডাম আপনি পেশেন্টের উদ্দেশ্যে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে ম্যাডাম এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে যদি কিছু বলতেন, যে তারা কিভাবে নিজেদের মধ্যে এই জিনিসটাকে দূর করবে বা পরিত্রাণ পেতে পারেন, যারা অল্প উপসর্গ যাদের মধ্যে আছে। অল্প উপসর্গ যারা আছে, যেমন হচ্ছে গিয়ে বলা হয় যে সমাজে about 66 মানে 5% অফ জেনারেল পপুলেশন হচ্ছে গিয়ে সাবক্লিনিক্যাল লেভেলে হচ্ছে গিয়ে অবসেশন নিয়ে থাকে। তারা যে ধোয়াধুয়ি বা মোছামুছি বা বারবার চেক করা, এটাকে রোগ হিসাবে নেয় না। তো এটা কারণ হচ্ছে যে বাসায় যদি কেউ ঘরটা গুছিয়ে রাখে, তাহলে অন্যান্য ফ্যামিলি মেম্বার্সরা এটা হচ্ছে গিয়ে সুবিধাটা হচ্ছে গিয়ে মানে ভোগ করে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে কোনো একটা মানুষ কোনো কিছুই হচ্ছে অতিরিক্ত ভালো না। অতিরিক্ত যেমন ধোয়াও ভালো না বা পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ভালো না, তেমনি অতিরিক্ত নোংরা থাকা বা অগোছালো থাকা, সেটা হচ্ছে গিয়ে দুটাই হচ্ছে গিয়ে প্রবলেম। তো এই ব্যাপারগুলো যখন মানে কাউকে যদি ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো হচ্ছে, কারো মেজাজ দিনকে দিনে উগ্র হয়ে যাচ্ছে বা প্রবলেমগুলো হচ্ছে, তাহলে আমাদের
আর যেগুলো হচ্ছে গিয়ে যে আরেকটা কমন ব্যাপারগুলো যে চেক করা, বা অনেকে আছে যে খুব স্লো কাজ করছে, স্লো যে কাজ করছে সেই স্লোনেসটাও কিন্তু অবসেশনেরই একটা অংশ, যে মানে খুব পারফেক্ট করতে গিয়ে পারফেকশনিজমের জন্য দেখা যাচ্ছে যে তার কাজগুলো কমে যাচ্ছে, মানে ধীর হয়ে যাচ্ছে। তারপরে গুছিয়ে রাখার যে প্রবণতা, এই সিমটমগুলো যদি কারোর মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটা অংশ। এই প্রবলেমগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে এটা অবশ্যই এটা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ ম্যাডাম, আশা করছি আপনার কথা থেকে দর্শক অনেক উপকৃত হয়েছেন। ম্যাম যদি ডক্টরওয়ালার উদ্দেশ্যে কিছু বলতেন। ডক্টরওয়ালা.com কে হচ্ছে আমার পক্ষ থেকে, আমার ওসিডি ক্লিনিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা কমন সাইকিয়াট্রিক প্রবলেমকে মানুষের সামনে আনার জন্য। এটা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটা হলো বিভিন্ন বয়সে হয়ে থাকে। তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো যদি ডক্টরওয়ালা.com বা যদি বিভিন্ন ভাবে এই প্রোগ্রামটা আরো মানে হাইলাইট করে, বা বিভিন্ন মিডিয়াতে যদি আরো প্রোগ্রামগুলো আরো বেশি বেশি করার জন্য যদি স্টেপ নেয়, তাহলে আমরা অবশ্যই তার সাথে থাকবো। এবং সে যদি ডক্টরওয়ালা.com যদি এই প্রোগ্রামগুলো করে, তাহলে করার জন্য তাদেরকে আমি আবার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ নাইমা, তোমার এই কষ্ট করার জন্য, তোমাকে আমার সাধ্যা দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন ডক্টরওয়ালা.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে দেশ জুড়ে রেজিস্টার্ডকৃত ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন www.doctorala.com এই ঠিকানায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ডক্টরওয়ালার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।